আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমাদের একাডেমিক যাত্রা শুরু হয়েছিল। একাডেমিক যাত্রা আমরা এখন প্রায় শেষের দিকে। এখন আমরা তোমাদের বেশ কিছু মডেল টেস্ট সলভ ক্লাস নিচ্ছি, যেন তোমাদের একটি সার্বিক গঠনমূলক প্রস্তুতি নেওয়া হয় এবং সেই প্রস্তুতির একটা চূড়ান্ত রূপ নিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ করতে পারো এবং যেটাকে আমরা বলি ফাটিয়ে এক্সাম দিতে পারো। ঠিক আছে, তো আমরা বোর্ড প্রশ্নগুলো কিভাবে, সরি, মডেল টেস্ট প্রশ্নগুলো আমরা গত ক্লাসে আমরা প্রথম মডেল টেস্ট নিয়েছি, তোমরা দেখেছো। আমরা চেষ্টা করছি টপিক ভিত্তিক কিছু এমসিকিউ রাখার জন্য বাংলা প্রথম পত্র থেকে, যেহেতু সেখান থেকে একটা অনেক বড় মার্ক থাকে, সেটা এইচএসসি তে আসে এবং অ্যাডমিশনও আসে, সেটা যেন কভার হয়ে যায় এবং একই সাথে ব্যাকরণে একদম মডেল টেস্ট অনুসারে আমরা নিচ্ছি প্রশ্নগুলো। তো সার্বিকভাবে আমরা সেভাবে শুরু করতে চাচ্ছি। ফেসবুকে যারা আমাদের সাথে আছো, একটু যদি অনুগ্রহ করে জানাতে যে শুনতে পাচ্ছ কিনা আমাকে এবং দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক, এবং জুম মিটিং এ যারা আছো আমার সুপ্রিয় ছোট ভাই এবং বোনেরা, তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, জুমে যারা আছে সবাই বলেছে যে অল ক্লিয়ার। ঠিক আছে, যেহেতু অল ক্লিয়ার তাহলে আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। তোমাদের সবার সাথে তো বই আছে, তাই না? বই নিয়েছো, সবকিছু সাথে আছে, খাতা কলম সবকিছু। ঠিক আছে। তানজিলা নূর লুবাইনা লিখছে। জি, তানজিলা নূর লুবাইনা, কেমন আছো লুবাইনা? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমাদের প্রথমে আমরা আজকে কোন টপিক থেকে বাংলা প্রথম পত্র এমসিকিউ সমাধান করব সেটা দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের টপিকটা হলো আজকে বাংলা প্রথম পত্রের সোনার তরী। সোনার তরী বাংলা প্রথম পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কবিতা। আহ, এবং গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে যথেষ্ট কারণ হলো এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনা বা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কবিতা কাব্যগ্রন্থ, নামই সোনার তরী। সেখান থেকে কবিতা নেওয়া হয়েছে, যেটি সোনার তরী নামে মূল কবিতা থেকে নেওয়া হয়েছে। সোনার তরী কবিতা বা এই জায়গা থেকে আমরা বিগত বছরে অসংখ্য প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় আসতে দেখেছি এবং আসতে দেখব। এবং শুধু যে অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ তা না, তোমাদের একদম খুব শিগগিরই যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা, সেইখানেও কিন্তু এই জায়গা থেকে অসংখ্য প্রশ্ন আমরা দেখতে পাবো। বিশেষ করে সৃজনশীল থাকবে, এমসিকিউ থাকবে, নানান জায়গা থেকে এই জায়গা থেকে প্রশ্নগুলো এসে থাকে। তো সেই সোনার তরী নিয়ে আজকে আমরা একটা সার্বিক আলোচনা করব, যেন আমাদের একটা মোটামুটি একটা ধারণা হয়ে যায়, আবার একটা রিভিশন হয়ে যায় এবং প্রশ্নগুলো কি ধরনের আসতে পারে বোর্ড এক্সামে সেগুলো যেন আমরা একটু ধারণা পেয়ে যাই। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম, আমরা যদি আমাদের বাংলা প্রথম পত্র বোর্ড বইয়ের পাঠ পরিচিতি এর আগের অংশে যে কবি ও লেখক পরিচিতি অংশে আমরা যদি চোখ বোলাই, তাহলে আমরা দেখতে পারবো সেখানে স্পষ্ট লেখা আছে যে বনফুল তার সর্বপ্রথম কাব্যগ্রন্থ। এবং আরো একটি তথ্য আমরা এখানে দিয়ে রাখি, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো তার সর্বশেষ গল্প কোনটা। এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, সর্বশেষ গল্প সেটার নাম কি? মুসলমানের গল্প, তাই না? মুসলমানের গল্প, মুসলমানের গল্প, এই জায়গা থেকেও কিন্তু একটা প্রশ্ন আমরা দেখতে পারি, প্রায় এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে। আচ্ছা, এবং সোনার তরী তার একটি কাব্যগ্রন্থ যেটার নাম কবিতা, সোনার তরী কবিতা থেকেই মূলত প্রশ্নগুলো এসেছে। আচ্ছা, গীতাঞ্জলি তার একটি কাব্যগ্রন্থ। আমরা যদি তাহলে যাই পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে, বাংলা সাহিত্যে নোবেল পেয়েছেন। বাংলাদেশে উপমহাদেশে ভারতবর্ষে সর্বপ্রথম তিনি সাহিত্যে নোবেল নোবেল প্রাপ্ত লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি 1913 খ্রিস্টাব্দে নোবেল লাভ করেন, 1913 খ্রিস্টাব্দে। এবং কোনটা লিখে, কোন কারণে নোবেল পেয়েছিলেন? এই যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ ছিল, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করার পরে সেই কাব্যগ্রন্থের কারণে তিনি নোবেল লাভ করেন। আচ্ছা, এছাড়াও তিনি আরো একটি পদক ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পদক ছিল, যেটা তিনি জালওয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সেই পদক তিনি ত্যাগ করেছিলেন। তোমরা কি কেউ বলতে পারবে? যারা ফেসবুকে লাইভে আছো বা জুম মিটিং এ আছো, হ্যাঁ, নাইট উপাধি ছিল তার, সেটা তিনি পরবর্তীতে বাদ দিয়েছিলেন। সেই নাইট উপাধি তিনি আর গ্রহণ করেও করেও পরবর্তী সেটা বাদ দিয়ে দেন। আচ্ছা, তারপর প্রশ্ন অনুযায়ী ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? আমরা প্রথমেই জানি যে সোনার তরী কবিতা একটি রূপক কবিতা।
এটা কিন্তু আমাদের মোটামুটি সবার জানা আছে। রূপক কবিতা কোনটা, যে যেটা একটি শাব্দিক অর্থাৎ একটা কন্টেক্সচুয়াল একটা অর্থ থাকে এবং একই সাথে এটা একটা লিটারেচার মিনিং থাকে, তাই না? একটা সাহিত্যিক অর্থ একটা শাব্দিক অর্থ থাকে। এবং এই রূপক কবিতা থেকে আমরা অধিকাংশ প্রশ্ন এই ধরনের পাবো যে এই শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে, এটা রূপক অর্থ কি, এই ধরনের প্রশ্ন আমরা অসংখ্য পাবো। তাহলে আমাদের অবশ্যই জেনে নিতে হবে কোন জায়গায় কি বোঝানো হয়েছে, এবং এটা জানার জন্য আমাদের সোনার তরী কবিতার যে শব্দের অর্থ অংশ আছে সেখানে আমরা ইন ডিটেলসে অনেক তথ্য পেয়ে যাব। আচ্ছা, ঘন বর্ষা বলতে আমরা সোনার তরী কবিতায়, আচ্ছা এখানে কর পরে একটা ডট হবে, খ ডট হবে, এটা গ নং, এটা ঘ। আচ্ছা, তুমুল বর্ষা, আমরা জানি যে সোনার তরী কবিতায় ঘন বর্ষা বলতে তুমুল বর্ষাকে বুঝিয়েছে, অর্থাৎ অনেক বেশি বর্ষা, ঘন ঘন বর্ষাকে বোঝানো হয়েছে। এই জায়গা থেকে প্রশ্ন আসে, এবং রূপকার্থে যদি কখনো এইখানে প্রশ্ন আসে যে ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে, তখন তোমরা দাগাতে পারো জীবনের প্রতিকূলতা বা বিপদের আশঙ্কা, এই বিষয়গুলো কিন্তু তখন উত্তর হবার সম্ভাবনা থাকে। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাই যে শূন্য নদীর তীরে রহিনু পরি সোনার তরী কবিতায় কথাটি কোন ইঙ্গিত বহন করে? একদম সর্বশেষ পংক্তির মধ্যে একটি, তাই না? যখন কি কবি সকল শস্য বা তার যে সাহিত্যকর্ম সবকিছু সেই তরিতে দেওয়ার পরে সে যখন একা বসে থাকে, তখন তার এই উপলব্ধি, আত্ম উপলব্ধি থেকে তিনি এটা বলেন, তাই না? যে শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তাহলে সে শূন্য নদীর তীরে বলতে কি বুঝিয়েছে? আমরা যখন সোনার তরী ক্লাস করেছিলাম আমাদের একাডেমিক ক্লাসে, আমরা বারবার বলছিলাম কি, রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যিক জীবনে বা তার সাহিত্য জীবনে সকল রচনায় বেশিরভাগ জায়গায় নদী শব্দ দ্বারা তিনি জীবনকে বোঝাতে চেয়েছেন, নদী দ্বারা তিনি জীবনকে বোঝাতে চেয়েছেন। তাহলে শূন্য নদীর তীরে মানে কি? জীবনের শূন্যতায়, জীবন সায়াহ্নে তিনি একা বসে আছেন। জীবন সায়াহ্ন বলতে তো আমরা কি বুঝি? মৃত্যুর। এবং তিনি একা বসে আছেন কিসের জন্য? তাকে কেউ এসে কাচ্চি বিরিয়ানি খাওয়াবে কাচ্চি বাড়ি থেকে? না। কেন? সে মৃত্যুর ইঙ্গিত, অর্থাৎ তাকে আসন্ন মৃত্যু তাকে ঘায়েল করতে যাচ্ছে, এই ধরনের একটি আশঙ্কা এসে তখন সেখানে বসেছিল। তাহলে মৃত্যুর জন্য প্রতীক্ষা সঠিক উত্তর হবে। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ধান কাটা হলো সারা মানে কি? সকল সৃষ্টিকর্ম, মানে ফসল, সেগুলো কি মানে রচনা করা শেষ বা ফসল ফলানো শেষ। তাহলে আমরা সঠিক উত্তর পাই পাই কি? যে আচ্ছা, ফসলের কাজ সম্পন্ন হওয়া। সঠিক উত্তর আমরা কি পাচ্ছি? যে ফসলের কাজ সম্পূর্ণ হয়েছে, নাকি? ধান কাটা হলো সারা, কর্মের পরিণতি তোমরা বলছো, কর্মের পরিণতি কি হবার সম্ভাবনা আছে? ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? কর্মের পরিণতি না তো, নাকি? ফসলের কাজ সম্পন্ন হওয়া হবে না? তোমরা যারা কমেন্টে খ লিখছো। আচ্ছা, আমার তো মনে হচ্ছে ফসলের কাজ। আচ্ছা ঠিক আছে, দেখো, তার পরবর্তী প্রশ্ন আমরা যাই। সোনার তরী কবিতার বর্ণনা মতে বর্ষা কখন এলো? আচ্ছা, সোনার তরী কবিতা আমরা দেখি যে সেখানে বলা হচ্ছে যে বর্ষা, বর্ষা কখন এসেছে বা এই ধরনের একটা প্রশ্ন আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু একদম স্পষ্ট লেখা আছে যে এরকম যদি আমরা বলি যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, লাইনটা এরকম মনে আছে না? যে আমি ধান কাটতে কাটতে বর্ষা চলে এসেছে, মানে কি আমি সৃষ্টিকর্ম সৃষ্টি করতে করতে জীবনে বিপদ ঘনিয়ে চলে এসেছে। তাহলে সঠিক উত্তর ধান কাটতে কাটতে। তারপরে যাই, সোনার তরী কবিতায় কোন সময়ের কথা আছে? এই প্রশ্নটাও একদমই সহজ। সোনার তরী কবিতা একদম শুরুতেই সেখানে দেয়া আছে, মানে কবিতার মাঝের অংশে সেখানে লেখা আছে যে প্রভাত বেলা, তাই না? তার মানে প্রভাতের কথা বলা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোন ঋতুর কথা বলা হয়েছে, কোন সময়ের কথা বলা হয়েছে, কবিতায় কার কার কথা বলা হয়েছে, কোন শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে, এই ধরনের প্রশ্ন আমরা অসংখ্য দেখতে পারবো। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি কে? ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, তুমি কে? একদমই সহজ প্রশ্ন। কাকে বলছে? মাঝিকে বলছে। মাঝি যখন গান গাইতে গাইতে আসছিল, গান গাইতে গাইতে যখন আসছিল, তখন সে ও কি বলছিল? চলে যাচ্ছিল, তখন তাকে ডাকছিল যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। তাহলে গান গাইতে গাইতে সে চলে যাচ্ছে, তার কোনো খেয়ালই নেই এদিকে একজন মানুষ মৃত্যুর প্রতীক্ষায় বসে আছে, সে মারা যাচ্ছে, বিপদের একটা, জীবনের একটা বিপদকালীন সময় সে পার করছে। তার মানে কি মাঝির ভিতর কোন ভাব ছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। মাঝির ভিতর নির্মোহ ভাব ছিল, অর্থাৎ তার এই যে জীবনের প্রতি কোনো মোহ ছিল না, কার কি হচ্ছে সেটা দেখার সময় নেই, যেটা আসলে মহাকাল কখনো দেখে না। মৃত্যু কি কখনো এসে ভাববে যে মাহফুজ স্যার এখন পড়াচ্ছে, এখন জান কবজ করা যাবে না?
এটা ভাববে? ধরো আমি এখানে লাইভ ক্লাস নিতে নিতে মারা গেলাম, মাহফুজ স্যার মানে যমদূত এসে কি এটা ভাববে, আজরাইল এসে কি এটা ভাববে যে এখন মাহফুজ স্যারের জান কবজ করা যাবে না? এটা সুযোগ আছে? না, এই সুযোগ নাই। সে তো ঠিকই কি করবে, যান কবজ করে নিয়ে যাবে। এবং বাস্তব কথা যেটা, যান কবজ করে নিয়ে যাবে। ধরো আমি মারা গেছি, এখানে 10-15 মিনিট ধরো লাইভ চলতেছে, তোমরা কমেন্ট করবা, ধুর স্যার কই গেল হুদাই, বুঝলাম না, আমার ডাটা শেষ হচ্ছে, আমার এমবি শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীটা এরকম, তাই না? পৃথিবীটা কি কখনোই কারোর জন্য থেমে থাকে না, পৃথিবী দেখবা চলতেই থাকে। তোমার মন খারাপ বা কি খারাপ না, তুমি কষ্টে আছে কি নেই, এগুলো পৃথিবী দেখার সময় নেই। পৃথিবী তার নিজের প্রয়োজনে নিজের গন্তব্যে আপন গতিতে ছুটে চলছে, তাই না? সেটাই বলছে যে ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, তুমি গান গাইতে গাইতে চলে যাচ্ছ, তুমি, আমি যে এখানে বিপদে পড়ে আছি, তুমি কেন আসছো না? আচ্ছা, তারপর আমরা যাই ঠাঁই নাই কথাটিতে কৃষকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে। আচ্ছা, ঠাঁই নাই, এই যে প্রশ্নটা, সে কি বলছিল? ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বরি। অর্থাৎ সে যেই নদীতে নৌকাটা ছিল, সেই নৌকায় আর স্থান নাই, সেখানে স্থান সংকুলান হচ্ছে না। তাহলে সেখানে বোঝাচ্ছে অতৃপ্তি। অর্থাৎ সেই জায়গাটার পূর্ণতা সম্পর্কে সে তৃপ্তি বোধ লাভ করছে না, যে ইস, যদি আরেকটু জায়গা থাকতো, একটা অতৃপ্তি বোধ না, যদি আরেকটু জায়গা থাকতো, আমি আমার নিজেকে সেই তরি থেকে দিতে পারতাম, স্থান দিতে পারতাম। সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে? সোনার তরী কবিতায় বাংলা একদম খুবই সহজ প্রশ্ন, শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। আচ্ছা, তারপরে যাই, ব্যক্তি জীবনের কদরহীন এই উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতায় কোন চরণে রয়েছে? ব্যক্তি জীবন যে আসলে নশ্বর, ব্যক্তি জীবন যত যাই হোক, এটা আলটিমেটলি আমাদেরকে আর কি করে না, কোথাও আমরা টিকে থাকি না। এই যে ধরো পৃথিবীতে এত মানুষ আসছে, আমি জন্ম নিছি, তোমাদের সিইও মওদুদ ভাই জন্ম নিছে, তা তোমাদের রানা স্যার জন্ম নিছে, সাইফ স্যার জন্ম নিছে, এর আমরা কেউ কি আলটিমেটলি পৃথিবীতে চিরস্থায়ী হব? বা তোমরা যারা এই যে ধরো তোমাদের বাবা মা দাদা, তোমরা দেখো, তুমি তোমার দাদার নাম জানো, কিন্তু তোমার দাদার বাবার নাম হয়তো বলতে পারবা, কিন্তু তার বাবার নাম তুমি আর জানো না। তাই না? এরকম হয় না? তার মানে আমরা পৃথিবীতে দেখো একদম পুরো একটা এমন একটা গোলকধাঁধায় আটকে আছি, যে আমরা আসলে কত, কয়জন মানুষের নাম জানি, শত শত কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে, কিন্তু আমরা সেই হয়তো অ্যারিস্টটলের নাম জানি, আমরা হয়তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানি, আমরা হয়তো প্লেটোর নাম জানি, আমরা হয়তো আলেকজান্ডার দ্য গ্রেটের নাম জানি, হাতে গোনা কয়জনের নামই আমরা জানি, আর কারো নামই আমরা জানি না। অর্থাৎ পৃথিবীটা খুবই নশ্বর, ব্যক্তি জীবন এখানে কদরহীন। কিন্তু কোনটা কদর পায়? তার কর্ম, তাই না? তার কর্ম ছাড়া কিছু নেই। যে মোনালিসা যে এঁকে গিয়েছে, লিওনার্দো দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি আঁকছে না মোনালিসা? হ্যাঁ, তাহলে এই যে ভিঞ্চির কথা কি আমরা কয়জন মনে রাখি, কিন্তু আমরা মোনালিসা বলতেই কিন্তু ভিঞ্চিকে চিনি, তাই না? তার কর্মটাই কিন্তু তাকে চিনিয়ে রেখেছে। সে যদি মোনালিসাকে না আঁকতো, আমরা কি তাকে মনে রাখতাম? কখনোই না। তার কর্মই আমাদেরকে কি, তাকে মনে রাখতে সাহায্য করেছে বা বাধ্য করেছে। তাহলে ব্যক্তি জীবন কদরহীন, এইটা ভাবটা প্রকাশ পেয়েছে এখানে কোন চরণে? আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো এখানে প্রথম লাইনটা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এটা দিয়ে কি প্রকাশ পাচ্ছে? না, প্রকাশ পাচ্ছে না। শুধু তুমি নিয়ে যাও খনি খেসে, এইখানেও না। সকলে দিলাম তুলে থরে বিথরে, এইটাও না। কোনটা প্রকাশ পাচ্ছে? শূন্য নদীর তীরে রোহিণী পরি, অর্থাৎ আমি শূন্য নদীর তীরে একা পড়ে আছি, মৃত্যুর প্রতীক্ষা গুনছি, কিন্তু তুমি আমার সবকিছু নিয়ে চলে গিয়েছো, আমার সৃষ্টিকর্ম নিয়ে তুমি চলে গিয়েছো, কিন্তু যে সৃষ্টিকর্তা, তাকে তুমি গ্রহণ করনি। তারপরের প্রশ্ন আমরা যদি যাই, সোনার তরী কবিতার মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে? সোনার তরী কবিতার মূল ভাব কি? আমরা একদিন মৃত্যুবরণ করবো এবং সবকিছুই কি পৃথিবীতে রয়ে যাবে। এবং খুব সুন্দর একটা গান, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আছিস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যায়, সঙ্গে কেউ যাবে? আমি মারা গেলে কে কে আমার সাথে সহমরণে যাবা, হাত তুলো। জুম মিটিং এ যারা আছো, দেখি তোমরা মাহফুজ স্যারকে কতটা পছন্দ করো, কে কে আমি মারা যাওয়ার পর আমার সাথে একসাথে মৃত্যুবরণ করবা, যে আমিও আর এই পৃথিবীতে বাঁচবো না। দেখছো, আল্লাহ, একজনও হাত তুলে নাই। ফেসবুকে দেখি তো কেউ লিখছে কিনা, এই ফেসবুকে বলো তো কেউ থাকলে, যে ঠিক আছে স্যার মারা গেলে আমরাও সাথে সাথে মারা যাবো। উল্টা হাসতেছে, দেখো রাফি রাইসুল দুষ্টু, এ এত দুষ্ট।
ঠিক আছে, আনিকা বলছে সম্ভব না। দেখো আনিকা কি বোল্ড স্টেটমেন্ট দিয়ে দিছে, একদম পুরো স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট ড্রাইভ খেলে দিছে, যেটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, দেখো অনেকে চুপ করে আছে, এটা বলতে কষ্ট পাচ্ছে, আর স্যার মন খারাপ করলো, কিন্তু আনিকা এই, যাবো না মরবো না বলে দেই। আচ্ছা দেখো, সোনার তরী কবিতার মূল ভাব ফুটে উঠেছে তাহলে এই চরণে, যে আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, কিন্তু আমার সাথে কেউ যাবে না, আমার সাথে কেউই যাবে না, কেবল আমার কর্মগুলোকে রেখে আমাকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। আচ্ছা, তারপরে যাই, সোনার তরী কবিতা, ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? আমরা জানি ফসলের চারদিকে কোন জলরাশি ছিল, জলরাশির অবস্থানটা কিরকম ছিল? বলা হয়েছিল বাঁকা জল করিছে খেলা, চারদিকে বাঁকা জল খেলা করছে, এবং বইয়ে কি লেখা আছে, বাঁকা জল বলতে কি বুঝিয়েছে? অনন্ত কাল স্রোতের প্রতীক, অনন্ত কাল স্রোতের প্রতীক ছিল বাঁকা জল। আচ্ছা, তোমাদের কাছে কি কঠিন লাগছে ক্লাস? ক্লাস কি কঠিন লাগছে? এই ছেলেবেলে, আচ্ছা ঠিক আছে, লাগছে না, ওকে ফাইন, ঠিক আছে। তারপরে যাই, সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি, এইটা নিয়ে একটা ছোট কনফিউশন তোমাদের ভিতর হয়, অনেকে নৌকা দাগায়, নৌকা অনেকে দাগায়, সোনার তরী যদি থাকে এবং মাঝি যদি না থাকে, সেক্ষেত্রে তুমি মহাকাল সোনার তরী দাগাইতে পারো, নো ইস্যু। কিন্তু মাঝি থাকলে মাঝি দাগাইবা, এবং আরেকটা বিষয় হইলো, মাঝিকে কিন্তু কালের মহাজন বলা যাইতে পারে, কালের মহাজন। আচ্ছা, তারপর আমরা যাই, আর সোনার তরী কবিতায় ধান বলতে কি বোঝানো হয়েছে? সৃষ্টিকর্ম, সৃষ্টিকর্ম। আচ্ছা, তারপর প্রশ্ন আমরা যাই, সোনার তরী কবিতা সোনার ধান কিসের প্রতীক? দেখো একটু আগে আমি বলে দিয়েছি, ধান কিসের প্রতীক? সৃষ্টিকর্ম, তাহলে এখন একদম সহজেই পারার কথা, সোনার ধান কি? সৃষ্টিকর্ম। বাট এটা আরো সুন্দর করে বলা যায়, ধান হলো সৃষ্টিকর্ম, এবং সোনার ধান বলতে বোঝায় শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম, এই বিষয়টা একটু মাথায় রাখবা। আচ্ছা, তারপর আমরা যাই, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? আমাদের সাথে ফেসবুক লাইভে অনেকে আছে, তারা অসংখ্য কমেন্ট করছে, যেমন সাফায়াত ইসলাম সঠিক উত্তর দিতে পারছে, বিনতে সৈয়দ সঠিক উত্তর দিতে পারছে, রাকিব হাসান, দুর্জয় দাস, নীল মিত্র, অনেকেই সঠিক উত্তর দিতে পারছে। যারা সঠিক উত্তর দিতে পারছো তাদের সবাইকে মাহফুজ স্যারের পক্ষ থেকে লাল সালাম জানানো হচ্ছে। আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসে আমাদের সাথে থাকবা এবং কিছু শেখার চেষ্টা করবা। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা যদি আমরা আমরা আবার পুনরায় ক্লাসে ফিরে আসি, যেখানে আমরা দেখতে পাচ্ছি পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? মসি মাখা বলতে এখানে বোঝানো হয়েছে যে, এখানে একটা ছোট বিষয় আছে, অনেকে এই জায়গায় অনেকে ভুল করে যে অস্পষ্ট মহাকাল দাগানোর চেষ্টা করে, কিন্তু মসি মাখা বলতে রূপকার্থে অস্পষ্ট মহাকাল ধরা যাইতে পারে, নো ইস্যু, আর ওইটা দাগানো যায়, আবার এটা কালো রঙে মাখানোটাও ধরা যায়, এটা কন্টেক্সচুয়াল মিনিং, একটা লিটারেচার মিনিং, আমরা লিটারেচার মিনিংটা গ্রহণ করব। অস্পষ্ট মহাকাল, শোনার পর পরপারে তরু ছায়া মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে, আমরা এখানে লিটারেচার মিনিংটা যদি গ্রহণ করি, তাহলে অস্পষ্ট একটা যায় মহাকাল থেকে, যেখানে সবকিছু ঢেকে আছে কালো আবরণে। তোমরা কন্টেক্সচুয়াল মিনিং অনেকে উত্তর দিচ্ছ আমি দেখতে পাচ্ছি, তো সেটাও সঠিক উত্তর হয়, হয় না যে তা নয়, যে আমি একটা একটু আগে দাগাইছি তোমরা অনেকে বি বলছিল, আমি এ নিয়েছি, ওই রকমই একটা বিষয় আর কি। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা যাই, মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে কারণ কি? মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে কি কারণে? কারণ কর্ম অক্ষয়, অক্ষয় মানে কি? যার কোনো ক্ষয় নেই, যেটা কি কখনো নষ্ট হয় না, ধ্বংস হয় না, কর্ম অক্ষয়, সেজন্য মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? একদমই সহজ প্রশ্ন, কবিতা, সকল কবিতার ছন্দ কোনটা, কোন ছন্দে রচিত হয়েছে এটা জেনে নিতে হবে, এবং এখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতায় মানব সৃষ্ট কর্মকে সোনার ধান বলার কারণ কি? সৃষ্টিকর্ম মহৎ বলে, হ্যাঁ এটা ঠিক আছে। সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে, অবিনশ্বর বলে, হ্যাঁ এটাও ঠিক আছে। মানব সৃষ্ট বলে, না। তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি 1 এবং 2, অপশনে আছে এটা। আচ্ছা, ঠিক আছে,
তারপর প্রশ্ন আমরা চলে যাই, চারদিকে বাঁকা জল করিছে খেলা পংক্তিটিতে প্রকাশ পেয়েছে কি? আচ্ছা, চারদিকে বাঁকা জল খেলা করছে এটার মানে কি? অবশ্যই বিপদকালীন কিছু বোঝাচ্ছে, বা সে বিপদে আছে, তাকে চারপাশ থেকে বিপদ আঁকড়ে ধরেছে, এরকম কিছু তো বোঝাচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে কালের গর্ভে সবকিছু হারানোর শঙ্কা, এটা ঠিক আছে। বর্ষার পল্লী প্রকৃতির মোহনীয় রূপ নাকি ভয়াল রূপ প্রকাশ পাচ্ছে? ভয়াল রূপ প্রকাশ পাচ্ছে, এটা হবে না। কৃষক রূপী কবির অসহায়ত্ব, হ্যাঁ এটা ঠিক আছে, যেহেতু যখন আমাদেরকে বিপদ আঁকড়ে ধরে আমরা অসহায় হয়ে যাই না, তাহলে সঠিক উত্তর পাচ্ছি 1 এবং 3। তারপরে যাই, নিচের উদ্দীপকটি পড়ে 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। যা রূপিবে তাই পাবে সংসারে যে কর্মভূমি। অর্থাৎ তুমি যেটা রোপণ করবে সেটাই সৃষ্টি হবে। সংসার একটা শস্য ক্ষেত্রের মতো, তাই না? আচ্ছা, তাহলে বলছে উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি? একখানি ছোট ক্ষেত আমি একেলা, এটা হবে না। এখন আমার এলাহ করুণা করে, হবে না। আমারই সোনার ধানে, হবে না। যত চাও তত লও তরণী পরে, এটা হবে না। আমারই সোনার ধানে গিয়েছে বলে, কোনটা হবে বলো তো? এখানে বলো কে কোনটা হবে? যত চাও তত লও তরণী পড়ে, এটা তো কোনোভাবেই হবে না। তাহলে বাকি থাকে হইলো আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই ধরনের প্রশ্নগুলো ম্যাক্সিমাম যেটা হয় কিছু প্রশ্ন খুবই মানে শুনতে অকওয়ার্ড লাগে, মিলে না আসলে। কিন্তু যিনি প্রশ্নকর্তা তিনি যে আসলে কেন করে, এবং অনেকগুলো মিলে কিন্তু অনেকগুলো আসলে তিনি মেলাতে পারে না ঠিকঠাক, ঠিক আছে, কিন্তু করে করে ফেলে। যেমন এই প্রশ্নটা আসলে যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি, এটার সাথে এটা তাৎপর্য আমারই সোনার ধানে গিয়েছে ভরি, মানে এটা একদম ইন ডিটেলস ডিপ একটা ব্যাখ্যায় গেলে হয়। এখন পরীক্ষার হলে একটা ছোট বাচ্চা ইন্টার সেকেন্ড ইয়ারে সে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলে বসে এত চিন্তা ভাবনা করার সুযোগ পায় নাকি? দেখো, উক্ত সংগতির বিপরীতে সোনার তরী কবিতার অন্তর্নিহিত দর্শনটা কি? উক্ত সংগতির বিপরীতে সোনার তরী কবিতা, আচ্ছা, তার মানে সোনার তরী কবিতার অর্থগতভাবে এখন আমরা বিপরীত অর্থটা দেখবো যে এখানে কোনটা মিল হয়, যে পৃথিবীতে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, মানুষকে নয়, মানুষের নশ্বর, তার কর্ম অবিনশ্বর। 2 আর 3 সঠিক উত্তর। আচ্ছা, ভালো কাজের জন্য সবসময় তো ভালো ফল পাওয়া যায় না, মায়েরও খাওয়া লাগে। আচ্ছা, 2 আর 3। তারপরে যাই, যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা, পরনে কি তার রেখা জীবনের স্রোতে, তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়। উদ্দীপকের শেষ চরণের সঙ্গে চরণটি সমার্থবোধক। তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়, অর্থাৎ এমন কিছু বোঝাচ্ছে কর্মের ক্ষেত্রে যে কর্ম কখনো ধ্বংস হয় না। তাহলে সেটা কি আমরা পাই? কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, না। আচ্ছা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, দেখে যেন মনে হয় চিনিও হারে, এইটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, বাকি থেকে এটা দেওয়া যায়, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তার মানে সোনার তরী কেবল কোনটা গ্রহণ করছে? কর্মকে গ্রহণ করছে, কারণ কি কর্ম অক্ষয়, সুতরাং ওইটার সাথে এটার অর্থবোধক একটা রিলেটেড আছে। তারপর যদি যায় যে উদ্দীপকে তুমি সোনার তরী কবিতা কোনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ? যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা, রচনা যে করছে সে কি? সৃষ্টিকর্তা, তাই না, বা শিল্পী। যেটা আমরা সোনার তরী কবিতায় কবি বা কৃষক রূপে দেখতে পাই। তাহলে সঠিক উত্তর এখানে আমরা কোনটা পাচ্ছি? কৃষক। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা চলে যাই, উদ্দীপকটি সোনার তরী কবিতার কোনটির সঙ্গে তুলনীয়? উদ্দীপকটা কি মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে? উদ্দীপকটি সোনার তরী কবিতা কোনটার সঙ্গে তুলনীয়? সোনার ধানের সাথে তুলনীয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা যদি যাই পরবর্তী প্রশ্নে, যে উদ্দীপক ও সোনার তরী কবিতার ভাবগত ঐক্যের কারণ কোনটি? ভাবগত মানে কি? ওই যে রূপক অর্থ, যেটাকে আমরা লিটারেচার মিনিং বলি, তাই না? ভাবগত অর্থ কি? মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে, কর্মফলের মহিমা। কর্মফলের মহিমা, যে কর্মফলই কেবল কি পৃথিবীতে আমাদেরকে বাঁচিয়ে রাখে বা আমাদেরকে অক্ষয় রূপ ধারণ করতে সাহায্য করে। আচ্ছা, এখন বলো, বাংলা প্রথম পত্র থেকে কারো কোনো প্রশ্ন আছে কি? বাংলা প্রথম পত্র থেকে কারো কোনো প্রশ্ন আছে কি? বাংলা প্রথম পত্র থেকে কারো কোনো প্রশ্ন আছে যে ভাই এটা বুঝি নাই বা কিছু? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ফেসবুকে যারা আমাদেরকে দেখছো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে যে ভাই এটা একটু বুঝাই দিলে ভালো হয় বা কিছু? ওকে, তাহলে আমরা দ্বিতীয় পত্রে চলে যাই, দেখি দ্বিতীয় পত্র কোথায় কি আছে, সেখানে আমরা একটু আলোচনা করি, দেখি। প্রথম প্রশ্ন,
নিচের শব্দগুলোর উচ্চারণ লেখো। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি যে উচ্চারণ থেকে এসেছে। উচ্চারণ থেকে আমরা সাধারণত এই যে পাঁচটা যে উচ্চারণ লিখতে বলে এটাই সাধারণত উত্তর করে থাকি। ওই যে এ ধ্বনির উচ্চারণ লিখো পাঁচটা, বা ব ফলার উচ্চারণ লিখো, ম ফলার উচ্চারণ লেখো, এইগুলো সাধারণত আমরা লিখি না, কারণ সময় সাপেক্ষ একটা বিষয় এবং এখানে সাধারণত ফুল মার্ক টিচার অনেক সময় দিয়ে থাকে না। তোমাদের একটা অনেক বেশি প্রশ্ন থাকে যে ভাইয়া বাংলা সৃজনশীলে কিভাবে ফুল মার্ক, বা ফুল মার্ক না মানে মোস্ট সর্বোচ্চ নাম্বারটুকু মানে সেখান থেকে ক্যারি করতে পারি বা পাওয়া যেতে পারে, এই ধরনের প্রশ্ন থাকে। বা বাংলায় কি আসলেই মানে ই করা যায় কিনা, মানে কি যেন বলে, এ প্লাস পাওয়া যায় কিনা, এই ধরনের প্রশ্ন থাকে। এগুলো কিন্তু একদম সহজ, বাংলা এ প্লাস পাওয়া খুবই সহজ, একদম সহজ। বিশেষ করে 30টা যে এমসিকিউ থাকে প্রথমে, সেই 30টা এমসিকিউ থেকে 25টা এমসিকিউ একদমই সহজই থাকে। সেগুলো পেয়ে গেলে বা 28টা এমসিকিউ সহজে মিলিয়ে ফেলতে পারলে, বাকি সৃজনশীল একটু ভালো করে লিখতে জানলেই কিন্তু আমরা ইজিলি বাংলায় মানে পাইতে পারি, এ প্লাস পাওয়া যায়। আচ্ছা, ঐকতান, এইটার উচ্চারণ লিখতে বলছে। ঐকতান আমরা জানি ওই থাকলে সেটা এই ওই দিয়ে রূপান্তর হয়ে যায়। এগুলো একদম বেসিক, আমরা বেসিকে যাচ্ছি না, আমরা উত্তরটা লিখে দেই। ঐকতানের উচ্চারণটা কি হবে? ওই ঐক টান। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্লেষা। শ্লেষা শব্দটা আছে, আমরা জানি ম ফলার উচ্চারণ না হলে সেখানে কি হয়? চন্দ্রবিন্দু হয়। শ্লেষা আমরা কি এখানে দন্ত স মানে স উচ্চারণ করছি নাকি তালব্য স স উচ্চারণ করছি? শ্লেষা যখন উচ্চারণ করি আমরা কিন্তু স উচ্চারণ করি, তাহলে সেটা কি হয়ে যাবে? দন্ত স দিয়ে শ্লেষ চন্দ্রবিন্দু। আচ্ছা, প্রশ্ন, এইখানে অনেকে একটা ঝামেলা করে, আমরা কিন্তু অনেকে প্রশ্ন বলি, তালব্য শ দিয়ে উচ্চারণ করি, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু এটা হবে যে প্রশ্ন, দন্ত স দিয়ে উচ্চারণ করি। আচ্ছা, আমরা যদি একটু ফেসবুকে কমেন্ট নিয়ে নেই যে ফাহাদ হাসান লিখুন লিখেছে, ভাইয়া রেইনকোট গল্প একটা ক্লাস নিলে ভালো হতো। রেইনকোট গল্পের ক্লাসগুলো তো আমরা নিয়েছি, আমাদের একাডেমিক ব্যাচের সকল টপিকে ইন ডিটেলসে ক্লাস হয়েছে, এমনকি প্রত্যেকটা গল্পের উপর 2টা 3টা পর্যন্ত ক্লাস হয়েছে, এরকমও হয়েছে, ঠিক আছে। সাফায়াত ভাই সিকিউ ফরম্যাটটা একবার বলে দেন। ইনশাআল্লাহ সিকিউ কিভাবে লিখতে হবে, সৃজনশীল কিভাবে লিখলে ভালো হয়, এর উপর একটা পূর্ণাঙ্গ ভিডিও আমরা আমাদের স্কুল অফ এক্সেলেন্সের পেজ থেকে আপলোড দেওয়ার চেষ্টা করব। দুর্জয় দাস লিখেছে, ভাইয়া অন্য গল্পগুলো কবে পড়াবে? খুব শীঘ্রই পড়াবে। হৃদয় মাহমুদ লিখেছে বিদ্রোহী দিবেন কবে? সম্ভবত নেক্সট ক্লাসে বিদ্রোহী তোমরা পেতে যাচ্ছ ইনশাল্লাহ, ঠিক আছে। তারপরে আমরা যাই, দেখো প্রশ্ন, আমরা কিন্তু প্রশ্ন বলে থাকি অনেকে, অনেকে এখানে স এস এইচ, যেটা এস এইচ স উচ্চারণ করে থাকি, কিন্তু এটা দন্ত স অর্থাৎ স উচ্চারণ হবে। তাহলে প্রশ্ন, এই জায়গাগুলো কিন্তু একটু সাধারণত আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো জিহ্বা, জিহ্বা, এইটা নিয়ে যে ছোটবেলায় কি পরিমাণ জিহ্বা জিহ্বা করছি, কিন্তু এটা আসলে উচ্চারণটা কি? জিহ্বা। এবং এটার উচ্চারণের নিয়মটা আসলে তোমরা অনেকেই জানো যে হ এবং ব থাকলে সেখানে উচ্চারণটা কিভাবে হয়, আশা করি সবাই জানো, ঠিক আছে। তারপর আমরা জানি নিঃশর্ত, আমরা জানি যখন বিসর্গ থাকে তখন বিসর্গের পরবর্তী ধ্বনিটা দ্বিত উচ্চারণ হয়, তাহলে কি হবে? নিঃশর্ত না শর্ত? নিঃশর্ত, নিঃশর্ত। আচ্ছা, তারপরে যাই আমরা ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা যাই দ্রষ্টব্য, দ্রষ্টব্য। বাহ, তোমরা তো অনেক দারুণ লিখতেছো সবাই, একদম খুব দারুণ ফার্স্ট ক্লাস উত্তর দিচ্ছ। দ্রষ্টব্য, ঠিক আছে। দেখো আমরা বলি দ্রষ্টব্য, দ্রষ্টব্য। আচ্ছা, তারপরে আসি অতীত, অতীত বলি কি নাকি অতীত, অতীত। আচ্ছা, তারপরে আমরা যাই উচ্চারণগুলো নিয়ে, আমরা সবগুলো লিখলাম যে উচ্চারণ কোনটা কি হবে। আচ্ছা, তারপরে আমরা যাই, এইখানে একটা বিষয় আমি একটু নিয়ে আরেকটা প্রশ্ন তোমাদেরকে, তোমরা বিরক্ত হও না। আজমেরি আফরিন ইলমা লিখেছে জিউভা আর জিউভা কোনটা হবে ভাইয়া? আচ্ছা, আচ্ছা, আজমেরি আফরিন ইলমা, আমরা আরেকবার তাহলে এটা একটু রিভিউ করে নিই, তাই না? অনেকে এখানে কনফিউশন হইতে পারে যে আসলে কখন কোনটা হবে। দেখো, যখন হ এবং ও, আজমেরি ইলমা, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো এবং নোট করে নিও যেন আর ভুল না হয়, কারণ এটা অ্যাডমিশনে এই জায়গা থেকে প্রশ্ন আসে। যখন হ আর ব একসাথে হয়, যদি হ এবং ব এর পূর্ববর্তী ধ্বনিটা
স্বর অ বা স্বর আ থাকে, তাহলে হ পরিবর্তন হয়ে ও হয়ে যাবে। আর ব তো আমরা সবসময় জানি ভ হয়ে যায়। আর যদি হ এবং বয়ের পূর্ববর্তী ধ্বনিটা এটা ব্যতীত অন্য কোনো ধ্বনি থাকে, যেমন ধরো রস্বই, দীর্ঘই, রসউ কিংবা দীর্ঘ উ, যদি এগুলো থাকে তখন হটা পরিবর্তন হয়ে রসউ হয়ে যাবে। এখন এই যে দেখো আমি জিহ্বা লিখছি, এই হ এবং বয়ের পূর্বে স্বর আছে না অ আছে নাকি অন্য ধ্বনি আছে বলো তো তোমরা যারা জুমিয়া যুক্ত আছো, যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা যারা জুমে আছো বলো যে হ এবং বয়ের আগে কোন ধ্বনি আছে? স্বর ই আছে, এবং আমরা জানি স্বর ই থাকলে সেটা হবে রসও। তাহলে আমরা রসও নিব হয়ের জায়গায়। এবং যদি স্বর ই না থেকে অন্য কোনো ধ্বনি থাকতো, যেমন আমি ধরো বললাম যে আহ্বান, এখানে হয়ের আগে দেখো স্বর আ আছে, আর আ থাকলে বা অ থাকলে আমরা কি নিব? উ। তাহলে আহ্বানের উচ্চারণটা কিরকম হবে? আও ভান। আবার যেমন ধরো গৌভর, গহ্বর, এইখানে গয়ের সাথে একটা কি আছে? অধ্বনি আছে। তাহলে হ এবং গয়ের আগে অ বা আ থাকলে ও হবে গৌ ভর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা ইলমা যে কমেন্ট করেছো, ইলমা কি তুমি বুঝতে পেরেছো? তুমি একটু কমেন্টে লিখে দিয়েছো জি ভাইয়া বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লিখো। প্রথমে আসি বাল্মীকি, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, এবং এইখান থেকে অসংখ্য প্রশ্ন পরীক্ষায় তোমরা পাইবা। বাল্মীকি। আচ্ছা, তারপরে দেখো এখানে সাইমা জান্নাত লিখেছে বাল্মীকিতে রসই দিয়ে, প্রথমে রসই, এটা ভুল হবে, প্রথমে দীর্ঘই পরে রসই। আচ্ছা, তারপরে ইতিপূর্বে, ইতিপূর্বে হবে না, হবে ইতপূর্বে। ইতপূর্বে এইটার আরেকটা হয় যেটাও নিয়ে পাই পরীক্ষায় আসে, সেটা হলো ইতোমধ্যে। ইত মধ্যে। আচ্ছা, জাজল্যমান, একটা বিষয় মনে রাখবা, জল জল করছে কিছু বা আলো দিচ্ছে যেটা তারকা বা জ্বলছে, এরকম কিছুর সাথে সবসময় জয়ের সাথে ব হবে। তাহলে জাজল্যমান যেহেতু জ্বলছে এরকম কিছু বোঝাচ্ছে, তাহলে বানানটা কি হবে? জাজল্যমান। তারপর আসো মুহুর্মুহু, মুহুর্মুহু বলতে কিছুই নাই, এটা হবে মুহুর্মুহু, একটা জাস্ট রেফ হয়ে যাবে। শিরশ্ছেদ, শিরশ্ছেদের চ এর বদলে তালব্য শ হবে, শিরশ্ছেদ। নিশিথিনী বানানটা আমরা লিখি নিশিথিনী, প্রথমে দীর্ঘ ইকার, পরে হ্রস্ব ইকার, পরে দীর্ঘ ইকার, নিশিথিনী। আচ্ছা, প্রাণীবিদ্যা, এই রুলস থেকে অসংখ্য প্রশ্ন বোর্ডে এবং অ্যাডমিশনে তোমরা দেখতে পারবা। আমরা প্রায়ই বলেছি আমাদের একাডেমিক ক্লাসগুলোতে, রেগুলার যে পেইড ব্যাচের ক্লাসগুলো হয়েছে, বানানের ক্লাসগুলো, সেখানে বারবার বলছিলাম যে প্রাণী, মন্ত্রী, দায়ী, স্থায়ী, প্রতিযোগী, এরকম বেশ কিছু শব্দ আছে যেগুলোর সাথে যদি কোনো প্রত্যয় বা অন্য শব্দ যুক্ত হয় তখন দীর্ঘ ইকারটা পরিবর্তন হয়ে হ্রস্ব ইকারে রূপান্তর হয়ে যায়। তাহলে মূল বানান ছিল প্রাণী, কিন্তু সাথে যেহেতু বিদ্যা যুক্ত হয়েছে তখন সেটা হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে যে প্রাণী বিদ্যা। ফটোস্টেট, আমরা জানি ইংরেজি শব্দে কখনো বিদেশি, বিদেশি শব্দে, সেটা ইংরেজি হোক, ফার্সি হোক, বা যে কোনো ভাষার শব্দ হোক, সেখানে কখনোই মূর্ধন্য স বা মূর্ধন্য ণ ব্যবহৃত হয় না। কিন্তু এখানে আমরা মূর্ধন্য স দেখতে পাচ্ছি, যেটা পরিবর্তন হয় দন্ত স দিয়ে লিখতে হবে। আচ্ছা, বানান থেকে কারো কোনো প্রশ্ন আছে? বানান থেকে কারো কোনো প্রশ্ন আছে? সাদিয়া ইসলাম সুভা লিখেছে, স্যার একটা সৃজনশীলে কত পেজ লিখলে ফুল মার্কস পাবো? এই প্রশ্নটা খুবই জটিল একটা প্রশ্ন, কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে এটার উত্তর দেওয়াটা মুশকিল। আমি ব্যক্তিগতভাবে ধরো আমি যদি শিক্ষক হিসেবে তোমার খাতা মূল্যায়ন করি, আমার কাছে পৃষ্ঠা কখনোই ভ্যালু অ্যাড করে না। আমার কাছে তুমি কি লিখছো সেটা আমার কাছে মূল্যায়িত হবে। তুমি কত পৃষ্ঠা লিখছো সেটা আমি মূল্যায়ন করার চেষ্টা করব না। এখন ধরো তোমার খাতা দেখছে এমন একজন শিক্ষক যার
যার মনস্তাত্ত্বিক ভাবনা হলো যত বেশি পৃষ্ঠা তত বেশি লিখেছে তত ভালো লিখেছে, তার কাছে খাতা বললে তো ভাই তোমাকে অনেক বেশি লিখতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে লিখতে পারি, যেটা আমরা বলে থাকি আমাদের পেইড ব্যাচে স্টুডেন্টদেরকে, যে পৃষ্ঠা ধরো ফার্স্ট পেজ এতটুকু, তুমি ক নম্বর এখানে লেখা শেষ করছো, খ নম্বর এখানে লেখা শেষ, অর্থাৎ প্রথম পৃষ্ঠায় ক এবং খ দুটো প্রশ্নের উত্তরে তুমি লিখে ফেলেছো। দ্বিতীয় পৃষ্ঠায় গ নম্বর এখানে লিখলা, পুরোটা লিখেছো। তৃতীয় পৃষ্ঠার হাফ অংশ পর্যন্ত তুমি গ নম্বর লিখেছো, কিন্তু এইখানে তুমি আর ঘ নম্বর শুরু করবে না। ঘোড়ার ঘোষ ওইখানে শুরু না করে তুমি চতুর্থ পৃষ্ঠায় এইখানে ঘ শুরু করবে, লিখবে এবং পঞ্চম পৃষ্ঠার পুরোটা লিখবে, এই নিচে যে ঘ শেষ করবে। এইভাবে তুমি লিখতে পারো। আচ্ছা, এইভাবে তুমি লিখতে পারো। রাফি রাইসুল বলেছে রাষ্ট্র বানানে দন্ত স হয় না কেন? রাফি বিটের তালে তালে মার দিব বেটা, রাষ্ট্র বানান কি বিদেশি বানান? দেখো, তারপরে যেখানে ছিলাম, ঠিক আছে। সুবা কি তুমি বুঝতে পেরেছো আমার কথা? সাদিয়া ইসলাম সুবা কি বুঝতে পেরেছো? তুমি একটু জানাও কমেন্টে, ঠিক আছে। ঠিক আছে, রাফি রাইসুল আকার আছে তো, কিসের আকার আছে কি বুঝলাম না। রাষ্ট্র বানানে দন্ত স হয় না কেন? আকার, তুমি কি ওই যে স্বর অ এবং আয়ের পরে দন্ত স মূর্ধন্য স দেওয়া যায় না, যেমন পুরস্কার, সেই নিয়মের কথা বলছো রাফি? যদি ওই নিয়মের কথা বলো, তোমার আরেকটা নিয়ম মাথায় রাখা উচিত, ট বর্গের সাথে সবসময় মূর্ধন্য স হয়। এটা কি তুমি ভুলে গেছো রাফি? ট বর্গের সাথে সবসময় যে মূর্ধন্য হয়, যেমন কেষ্ট, দ্রষ্টা, স্রষ্টা। হ্যাঁ, দেখো, আনিকা বলছে ইতপূর্বে আর ইতপূর্বে কখন কোনটা হয়? দুইটা একই। তুমি যে ইতপূর্বে লিখছো, দুইটা প দিয়া লিখছো, এটা উচ্চারণ লিখছো, আর এর আগেরটা বানান। আচ্ছা, তারপরে যাই আমরা, তারপরের প্রশ্নে চলে যাই। নিম্নরেখ শব্দগুলোর নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো। বুঝিয়াছিলাম, একদম সহজ, দেখেই বোঝা যাচ্ছে, ভার্ব বা ক্রিয়া। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ, ক্ষুদ্র ক্ষুদ্র মানে কি? বিশেষণ বোঝাচ্ছে, তাই না? গুণ বা অবস্থা প্রকাশ পাচ্ছে, বিশেষণ। আচ্ছা, ইট বসানো রাস্তা দিয়ে রবিন বাড়ি ফিরছিল, রাস্তার অবস্থা বা গুণ প্রকাশ পাচ্ছে, বিশেষণ। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, এটা কার লেখা রচনা বলো তো? এই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, এটা কার লেখা? এখন বলো এখানে আমায় কোন পদ, ব্যাকরণিক শ্রেণী কোনটা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, এখানে আমায় কোন কোন ব্যাকরণিক শ্রেণী? দেখো, এইখানে অনেকে আমায় বলতে এখানে বিশেষ্য দাগায় ফেলতে পারে, কিন্তু মনে রাখবে এখানে আমায় কিন্তু সর্বনাম। কেন সর্বনাম আমি বলি, ধরো জিজ্ঞেস করলাম আমায় বলতে কাকে বুঝাইছে, বা কোন বিশেষণ, কোন বিশেষের পরিবর্তে কবি নিজেকে নিজেকে বুঝাইতে আমায় শব্দ ব্যবহার করছে, বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হয়, অনুসর্গ, অনুসর্গ। আচ্ছা, বিপদ কখনো একা আসে না, কি কখনো একা আসে না? বিপদ, বিশেষ্য। আমাদের সমাজ আর ওদের সমাজ একরকম নয়, আর যোজক যুক্ত করছে। একদম সহজ। আমার আবার যদি এইচএসসি দিতে পারতাম তাহলে মনে হয় একদম পুরা ফাটায় দিতাম। স্যার আজকে 3 নম্বর প্রশ্নটা আন্ডারলাইন করা ছিল না। কোন 3 নম্বর প্রশ্ন? ও আচ্ছা, এইখানে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমির একটি সমিতির সদস্য। আমির একটি সমিতির সদস্য, কিসের সদস্য? সমিতির, বিশেষ্য। ঠিক আছে। এই, তোমরা হাত তুলো তো, কে কে বাংলায় এ প্লাস পাওয়া, বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলাই কে কে এ প্লাস পাওয়া? হাত তুলো তো, বা কমেন্টে লিখে তো ভাই, ইনশাল্লাহ পাবো। কমেন্টে লিখে তো ইনশাল্লাহ পাবো। ফেসবুকে যারা যুক্ত আছো তারা লিখে তো, যে ভাইয়া ইনশাল্লাহ বাংলা এ প্লাস পাবো, কোনো বিষয়ই না, ফাটায় দিয়ে, ফাটায় দিব পরীক্ষা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই, একটার এ প্লাস মিস হইব একদম বাসার থেকে, যে পিঠা লাশ বানায় ফেলবো যদি একটার এ প্লাস মিস হয়, এমন মায়ের দেব আজীবন মনে রাখবা।
মায়ের উপর তাল গাছ আর চড়ক গাছ দেখবা। ঠিক আছে, দেখো তারপরে যাই, নিচের শব্দগুলোর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। পৃষ্ঠপ্রদর্শন, এই পৃষ্ঠপ্রদর্শন মানে কি বলো তো? পৃষ্ঠপ্রদর্শন মানে কি বলো? কে বলতে পারবা পৃষ্ঠপ্রদর্শন মানে কি? আর কেউ জানো না? কেউ কিছু লিখছো না কেন? মতিন লিখছে পালানো, হ্যাঁ পালানো হয়, পালানো হয়, পালানো, ঠিক আছে। পৃষ্ঠপ্রদর্শন মানে ধরো আমি এবার দাঁড়ায় আছি, তোমার দেখি আমি পিঠ দেখায় ওইদিকে চলে যাচ্ছি, মানে পিঠ দেখিয়েছি মানে চলে যাচ্ছি বা পালাচ্ছি এরকম আর কি। তাহলে পৃষ্ঠ প্রদর্শন মানে কি? পিঠকে দেখাইছে, তাই না? পিঠ দেখাইছে না, পিঠকে, মাঝখানে একটা কি আসতেছে, কে। পৃষ্ঠকে প্রদর্শন, দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস। ভাষা তত্ত্ব, ভাষা তত্ত্ব কি? ভাষা বিষয়ক যে তত্ত্ব, নাকি ভাষা বিষয়ক বা ভাষা সম্পৃক্ত যে তত্ত্ব, বিষয়ক আসছে মাঝখানে, যেটা কি একটা পদ, পদটা লোপ পাইছে না, মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস, মৃত্যুকে জয় করেন যিনি। হররোজ, এইটা একদম সহজ, তোমাদেরকে যেদিন সমাসের ক্লাস নিয়েছিলাম তোমরা বলছিলা ভাইয়া সমাস এখন অনেক সহজ লাগে। তোমরা দেখো হর রোজ, হর একটা কি বলো তো? হর একটা কি মনে আছে? এই রুলসটা কিভাবে শিখাইছিলাম? হর উপসর্গ, উপসর্গ এক প্রকার কি অব্যয়, আর অব্যয় থাকলে সেটা কোন সমাস? অব্যয়ীভাব সমাস। আচ্ছা, সুহৃদ, সুহৃদ মানে কি আমরা বুঝি কি, সুন্দর হৃদয় আছে যার। তাহলে কি সুন্দর হৃদয় কার আছে, আমার একটা ব্যক্তিকে বোঝাচ্ছে না, সুও বোঝাচ্ছে না, হৃদকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? সম্পূর্ণ ভিন্ন একটা ব্যক্তিকে। তাহলে এটা আমরা ধরতে পারি কি বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। তারপরে আসো, ষড় ঋতু, ছয়টি ঋতুর সমাহার, দ্বিগু সমাস। একদম সহজ, শয়ন কক্ষ, শয়নের নিমিত্তে, শয়নের নিমিত্তে যে কক্ষ বা শয়নের প্রয়োজনে, ঘুমানোর প্রয়োজনে যে কক্ষ, নিমিত্তে থাকলে সেটা কোন সমাস? তৎপুরুষ সমাস, তৎপুরুষ। আচ্ছা, তারপরে আমরা যাই রুদ্রমূর্তি। তোমরা বলো রুদ্রমূর্তি কোন সমাস? যে বলতে পারবে তাকে লাল সালাম দেওয়া হবে। মোস্তফা কামাল লিখেছে আমার সমাস অনেক ভয় লাগতো, স্যারের ক্লাস করার পর থেকে এখন ভয় দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তোমার সমাস নিয়ে ভয় দূর হয়ে গেছে, কিন্তু আমার এখনো সমাস দেখলে প্রচুর ভয় করে, ভয়ে আমার হাঁটু কাঁপে। সাইমা জান্নাত বলছে উপমান কর্মধারয় সমাস, রূপ রূপ, এই রুদ্রমূর্তি কি উপমান কর্মধারয় সমাস? রুদ্রের ন্যায় মূর্তি, রুদ্রের ন্যায় মূর্তি বুঝাচ্ছ? উপমিত বলছে একজন, সাইমা নুসরাত আবার রূপক বলতেছে, সাইমা নুসরাত বলতেছে রূপক, তানজিলানুর লুবাইনা বলছে তৎপুরুষ। আচ্ছা আচ্ছা, দেখো এই দুইটাই যদি বিশেষ্য হয় তাহলে কোন সমাস মনে আছে? দুইটাই বিশেষ্য হলে কোন সমাস? দুইটাই বিশেষ্য থাকলে কোন সমাস তোমাদের কি মনে আছে? এ সাইমা জান্নাত, দিব মায়ের, একদম মায়ের দাঁত ফালায় দিব বেটা, মায়ের উপর তার গাছ আর চরক গাছ দেখাবো, দুইটাই বিশেষ হলো দ্বন্দ্ব সমাস। না, কথা হচ্ছে কর্মধারয় নিয়ে সে চলে গেছে দ্বন্দ্বতে। আর ফারদিন তোমার দেব আরেক মায়ের লিখছে বহুব্রীহি, কিন্তু মায়ের ছাড়া তোদের তো কোনো ওষুধ দেওয়ার কোনো আমি পাও দেখতেছি না। মোস্তাক আহমেদ লিখছে রূপক, মনীষা কণা লিখছে উপমিত। ফেসবুকে কি অবস্থা দেখি তো, এই ফেসবুকে লিখছে কি উপমিত, সাফায়াত ইসলাম লিখছে উপমিত, রায়হান বিশ্বাস শুধু কর্মধারয় লিখছে রুদ্রমূর্তি। আচ্ছা, দেখো দুইটাই বিশেষ্য যখন হয়, আর সাইমা জান্নাত আবার লিখছে উপমেয়। এই সাইমা জান্নাত, তুমি উল্টাপাল্টা লিখতেছো কেন? তোমার বাসা কোথায়? মকিত লিখছে উপমিত।
সাইমা জান্নাত ঝিনাইদহের লোক, মজুদ ভাইয়ের এলাকার লোক, তোমার তো বকা দেওয়া যাবে না, বকা দিলে তো কষ্ট পাবা। তোমরা দুইটাই বিশেষ্য হইলে কোন সমাস? কর্মধারয় সমাসে যখন দুইটাই বিশেষ্য পদ হয় তখন সেটা কোন সমাস হয় বলো তো? তোমরা যে এই উপমিত লিখতেছে, একজন কেউ লিখতেছে উপমেয় কর্মধারয়, কেউ লিখতেছে বহুব্রী, কেউ লিখতেছে দ্বন্দ্ব, মানে এরকম হচ্ছে কেন? তোমাদের এই অবস্থা কেন? তোমরা এতদিন কি শিখছো বলো তো? আবার লিখছে দুইটাই যখন বিশেষ্য হয় সেটা যে উপমান কর্মধারয় সমাস, সেটা কি ভুলে গেছো তোমরা? এই দুইটা বিশেষ্য হলে উপমান হয় না? হ্যাঁ, চন্দ্রমুখ, চন্দ্রমুখ কোন সমাস? চন্দ্রমুখ কোন সমাস? উপমান না? ফেসবুকের কি অবস্থা? দেখো, মনীষা কণা এতক্ষণে ঠিক বলতে পারছে একদম পুরো ইন ডিটেলসে। দেখো উপমিত 100% শিওর। যাক, তোমাদের তো বাজায় দেখলে ভালোই পারো। স্যার উপমিত হবে, আপনি তো পড়াইছিলেন। আরে বেটা, আমি তো জানি কি পড়াইছি। দেখো, কনফিউশন দূর করবা। দেখো, যেখানে উপমানে আমরা জানি যখন একটা বিশেষ্য থাকে এবং একটা বিশেষণ থাকে। আচ্ছা, আর উপমিত আমরা কি শিখছিলাম? যখন একটা বিশেষ্য থাকে এবং একটা বিশেষ্য থাকে। এখন তোমরা যারা রুদ্রমূর্তিতে রূপক কর্মধারয় বলতেছো, রুদ্র জিনিসটা কি এটা জানো? রুদ্র জিনিসটা কি এটা জানো? রূপক কর্মধারয় যারা বলতেছো, রুদ্র কি অ্যাবস্ট্রাক্ট কিছু? রুদ্র কি কেউ বলতে পারবা? এনিবডি? এই তো, শান্তা সবার আগে উত্তর দিতে পারছে, শিব। এখন শিব কি অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু? এই শিব কি অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না? অ্যাবস্ট্রাক্ট কিছু না তো। তাহলে তোমরা রূপক কর্মধারয় কি ভেবে যাচ্ছ? তোমরা ভাবতেছো রুদ্র রূপ মূর্তি? না, রুদ্রের ন্যায় মূর্তি ধারণ করছে। শিব যেরকম রেগে গেলে যেরকম প্রতিরোধের শক্তি নিয়ে যেভাবে দাঁড়াইতো, সেরকম কেউ একজন রুদ্র মূর্তি রূপে ধারণ করছে। তাহলে দেখো, তুমি যদি রুদ্র শিব ধরো এবং তাকে যদি দেখা যায়, তাহলে রুদ্রের ন্যায় মূর্তি রূপ ধারণ করে সে আসছে। তাহলে তুমি শিব দেখা যাচ্ছে, এটা একটা বিশেষ্য পদ, মূর্তি আরেকটা বিশেষ্য পদ। দুইটা বিশেষ্য পদ হলে সেটা কি হয়? উপমান না উপমিত? উপমিত কর্মধারয় সমাস। আর উপমানে কি হয়? একটা বিশেষ্য থাকবে, একটা বিশেষণ থাকবে। যেমন ভ্রমর কৃষ্ণ বা ভ্রমর কালো বা এরকম যেগুলো, ধরো আমি যদি বলি যে আহ, কি বলা যায়, যে কাজল কালো, কাজল কালো, কাজলের ন্যায় কালো বা এরকম, যেগুলো মানে বিশেষণ একটা যুক্ত থাকে। বা ধরো তোমার হরিণ চপল বা যেগুলো এরকম শব্দগুলো আছে সেগুলো। আচ্ছা, তারপরে আমরা যাই বাক্য রূপান্তর করো। বাক্য রূপান্তর যদি আসা আসা আসহাব আল হাসিব লিখেছে, ভাইয়া সেকেন্ড টাইমার কোর্স ফ্রি কত? তুমি পেজে নক দিলে ইন ডিটেলস তোমাকে বলে দিবে সেকেন্ড টাইমের কবে ক্লাস হয়, কবে কি, সবকিছুই পেয়ে যাবা। আমি যে গান গাই তাহা সাম্যের গান, এটা সরল করো। আমি যে গান গাই তাহা সাম্যের গান। মুকিত সবার আগে উত্তর দিতে পারছে, দারুণ। আমি সাম্যের গান গাই। আমি সাম্যের গান গাই। আমার নিবাস নাই, জটিল। খুবই জটিল একটা প্রশ্ন এটা। যা, এটা আমার মনে হয় যে অনেক ছেলেপেলে এটা পারবে না। যা আমার নিবাস, যা আমার নিবাস, আহা, তা আমার নাই। আচ্ছা, কিন্তু বরফ গলিল না, অস্তিবাচক। আমরা একদম এগুলো বেসিক ক্লাসে শিখেছি অনেকবার, যে কখন কোথায় কিভাবে কি করতে হয়। আচ্ছা, কিন্তু বরফ গলি না, অস্তিবাচক কি? বরফ কি গলিল না, এটা অস্তিবাচক কি হবে বলো? দ্রুত দ্রুত ফাস্ট, দেখি কে বলতে পারো। অগলিত রইলো। এই অগলিত মানে কি? অগলিত মানে কি?
মুকিত লিখছে বরফ অগলিত রইল। অগলিত, অগলিত লেখা যায়, অগলিত, গলিত, অগলিত, কিন্তু বরফের সাথে অগলিত কেমন শোনা যায় না? জমাট বেঁধে রইলো, জমাট বদ্ধ রইলো, বা বরফ জমাট রইলো। দেখো, গলিল, অগলিল, তোমরা এই অগলিত না বলে জমাট লিখবা, শুনতে একটু যেন সুন্দর হয়, ঠিক আছে? তারপরে তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, যৌগিক করতে বলছে। এটা এটা কার লেখা এবং কোন গল্প থেকে নেয়া, কে বলতে পারবা? কোন প্রবন্ধ থেকে নেয়া, কে বলতে পারবা? সাজিম বলেছে কিন্তু বরফ কঠিন রইলো। বরফ তো কঠিন, সহজ সরল এগুলো দিয়ে হয় না। বরফ হয় গলে যায় বা জমাটবদ্ধ থাকে, এরকম থাকে। আচ্ছা, সাইমন নুসরত লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলকুণ্ডলা উপন্যাসের সম্ভবত তৃতীয় স্বর্গের একটা উক্তি এটা, নবকুমারের, যে তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন। আচ্ছা, বঙ্কিমচন্দ্র মানব কল্যাণ, হ্যাঁ ঠিক আছে। আর তুমি অধম বলে আমি উত্তম কি লিখছো, মনীষা কণা, আর তুমি অধম বলে আমি উত্তম লিখে রেখে রাখছো। তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, এইটার যৌগিক রূপ হইল যে তুমি অধম আর আমি উত্তম হব না কেন, বা আর তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, এইভাবেও করা যায়। আইন মেনে চলা কর্তব্য, অনুজ্ঞা পদে আমরা জানি কর্তব্য বাদ যাবে, সেখানে মেনে চলবে, উচিত বাদ যাবে মেনে করবে, এইভাবে। যেমন সত্য কথা বলা উচিত, উচিতটা বাদ যায় সত্য কথা বলবে, এইভাবে হয়। আচ্ছা, পৃথিবী ও তাদের গ্রামে আসা চলে না, প্রশ্নবোধক, আমরা জানি প্রশ্নবোধকে মূল মূল বাক্যে যদি না থাকে সেটা উঠে যাবে, এবং তারা গ্রামে আসা, গ্রাম, তারা গ্রামে আসে নাকি, এইভাবে একটা প্রশ্ন করা যায়। অর্থাৎ না থাকলে নাটা উঠে যাবে, আর যদি না না থাকে না যুক্ত করতে হবে। আমরা যখন প্রশ্নবোধক করেছি সেগুলো আমরা পড়ে নিয়েছি। পৃথিবী ক্ষণস্থায়ী, নেতিবাচক করো, পৃথিবী চিরস্থায়ী নয়, তার মানে কি? পৃথিবী ক্ষণস্থায়ী। আমি তোমার সফলতা কামনা করি, প্রার্থনা, আমি তোমার সফলতা কামনা করি, প্রার্থনা, আল্লাহ তোমার সফলতা দান করুক, বা তোমার সফলতা হোক, বা তুমি সফল হও, এইভাবে। আচ্ছা, আর তাদেরকে গ্রামে আসা চলে, হ্যাঁ সাইমন উৎসবটা হয়েছে, তাদেরকে গ্রামে আসা চলে, এটাও হয়। ঠিক আছে, বাক্য রূপান্তরে কারো কোনো প্রশ্ন আছে? বাক্য রূপান্তরে কারো কোনো প্রশ্ন আছে? আনিশা হক আরশি বলেছে তাদেরকে গ্রামে আসা চলে, একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। পৃথিবী চিরস্থায়ী নয়, এটাও ঠিক আছে। আইন মেনে চলবে, এটাও ঠিক আছে। তাদেরকে গ্রামে আসা চলে না, এই রাকিবুল ইসলাম শেষে না যুক্ত করছে কেন? এখানে তো প্রশ্নবোধকে একটা রুলস আছে। রকি, রাকিবুল ইসলাম রকি, প্রশ্নবোধকে মূল বাক্যে যদি না থাকে, তুমি যখন বাক্য রূপান্তর করবা সেখানে না উঠে যাবে। মূল বাক্যে যদি না দেয়া না থাকে মূল, তখন প্রশ্নবোধকে না লিখবা। এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, তারপর আমি যাই, বাক্য শুদ্ধ করে লিখো। সকল এবং সদস্যগণ একসাথে হয় না, বাহুল্য দোষ হবে, শুধু একটা হবে, সকল বাদ যাবে, সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি, বা সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। পরীক্ষা চলাকালীন হবে না, পরীক্ষা চলাকালে হন। সময় চলাকালীন এবং সময় একসাথে হয় না, চলাকালীন মানেই বোঝাচ্ছে একটা সময়, সেখানে আবার সময় এক্সট্রা করে যুক্ত করা যাবে না। পরীক্ষা চলাকালে হর্ন বাজানো নিষেধ। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি আমরা জানি জলি অলি এই বানানগুলো তো রস্বইকার হবে। আচ্ছা, তারপরে আমরা যাই, এখানে প্রবেশ নিষেধ, এখানে প্রবেশ নিষিদ্ধ। আচ্ছা, কাব্যটির উৎকর্ষতা, উৎকর্ষতা আমরা জানি ভুল, আমরা শিখেছিলাম কি উৎকৃষ্টতা, উৎকৃষ্টতা। আচ্ছা, বা উৎকর্ষ, এইটা হয়। আচ্ছা, তারপরে আমরা যাই যে আদ্যান্ত শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন। আচ্ছা, শ্রদ্ধাঞ্জলি, আরেকটা বিষয় হলো অর্পণ করব বলা যাবে না, দেব বলা যাবে, অর্পণ মানে দেয়া, ওই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আদ্যান্ত বানানটা ভুল আছে, আদি যুক্ত অন্ত যদি আমরা হই তাহলে এটা হয় আদ্যন্ত, নট আদ্যান্ত। আদ্যন্ত মানে একদম শুরু থেকে শেষ, আদ্যন্ত। পুত্রের অধোগতি দেখে পিতা খুব ব্যথিত হইলেন। তোমরা যারা পড়াশোনা করো, ঠিক আছে, তোমরা যারা পড়াশোনা করো, তোমাদের অবস্থা দেখে তোমাদের বাবা মারা এরকম ব্যথিত হয়। ঠিক আছে, অধোগতি, এইখানে মূল বানানে ধয়ের সাথে একটা ওকার হবে, অধোগতি। আচ্ছা, তারপরে প্রশ্ন যদি আমরা যাই, বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন, বানান ভুল লেখা আছে, দুইটাই দন্তন হবে। আয়ত্ত বানানটা ভুল আছে, সেটা এইভাবে হবে, আয়ত্ত করা বেশ কঠিন। এই বাংলা বানান কি আসলে আয়ত্ত করা বেশ কঠিন?
বাংলা বানান কি আসলেই খুব কঠিন? নুমান বিন ফরিদ লিখেছে কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়। স্যার এটা কি হবে? হ্যাঁ হবে, উৎকর্ষ হবে বা উৎকৃষ্টতা, উৎকর্ষ বা উৎকৃষ্টতা। আনিকা বলেছে না। সবাই মনীষা কোনা না লিখছে, মৌকিত লিখছে না, আনিকা লিখছে না। স্যালুট তোমাদেরকে, যদিও বানান কিছুটা জটিল। আচ্ছা, যারা বলছে না তারা এলিয়েন বলা যেতে পারে। রাফি রাইসুল বলছে এলিয়েন, হ্যাঁ এরা এলিয়েন হইতে পারে। বানান একটু জটিল, বারবার প্র্যাকটিস করতে হয়, তাহলে সহজ হয়ে যায়। যাদের কাছে বানান সহজ লাগে তোমরা ধরে নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা 2 মার্ক তো পাচ্ছ ইনশাল্লাহ, একটা এমসিকিউ তো আসে, এবং লিখিততে 1 মার্ক থাকেই, এবং কপালে থাকলে 3-4 মার্কও লিখিততে পেয়ে নিতে, অর্থাৎ 3 থেকে 4 মার্ক তোমরা ঢাবিতে অলরেডি পেয়ে গেছো যারা ভাবছো বানান সহজ। ঠিক আছে, তারপরে হলো শেষ আমাদের ধন্যবাদ পার্টে আমরা চলে আসছি। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, যে কোনো ধরনের প্রশ্ন, যে ভাই এটা বুঝতে পারছি না বা এটা কি করব, বা যে কোনো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন না থাকলে আমরা প্রশ্ন পর্ব শেষ করে আমাদের ক্লাসের আজকে ইতি টানবো ইনশাল্লাহ। ফেসবুকে যারা আছো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? রাকিবুল ইসলাম রকি, আয়ত্ত বানানটা তুমি ভুল লিখেছো। আচ্ছা স্যার, রাকিবুল ইসলাম রকি স্যার নেটের প্রবলেমের জন্য ফেসবুকে আসলাম। ঠিক আছে, দেখো, ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা ভাই, কি অধঃপতন হবে কি? সেখানে অধোগতি দেয়া, তুমি অধঃপতন কেন লিখতে চাচ্ছ? বানানের সংশোধন করবা তুমি, নতুন নতুন একটা শব্দ তো তুমি নিয়ে আসতে পারো না, তাই না? ধরো লেখা যে মুমূর্ষু, বানানের সংশোধন করতে হচ্ছে, তুমি লিখছো বাচ্চা মরা অবস্থা, সেগুলো এটা তো করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকো। আচ্ছা, রায়হান বিশ্বাস লিখতেছে স্যার গুরুত্বপূর্ণ পারিভাষিক গুলো দেওয়া হইতো যদি ভালো হইতো, আমাদের পেইড ব্যাচের সকল স্টুডেন্টদেরকে সব কিছু প্রদান করা হচ্ছে বা হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা, যে কেউ আনমিউট করে প্রশ্ন করতে পারবে? কেউ কি আনমিউট করে কোনো প্রশ্ন করার আছে বা কিছু? আনমিউট, নিজেরা আনমিউট করে চাইলে প্রশ্ন করতে পারো, তোমাদেরকে অপশন দেওয়া আছে। তোমরা নিজেরাই আনমিউট করতে পারবা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো দ্রুত। নাই? আশা করি প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। দোয়া করো আমার জন্য, তোমরা নিজেদের যত্ন নিও। এবং যেই কথা আমি সবসময় তোমাদের ক্লাসে বলি, যে পরিবারের হক আদায় করো, মানুষের হক আদায় করো, কাউকে ঠকায়ও না, নিজেও নিজেদের ঠকতে হবে যদি কাউকে না ঠকাও, কাউকে ঠকায়ও না। ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মার যত্ন নিবা, পড়াশোনা করবা ঠিকঠাক। আর কি, নিয়মিত স্রষ্টার সাথে সম্পর্ক রাখো, ইনশাল্লাহ তোমাদের জীবন অনেক ভালো থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাগফিরাত ওয়া জান্নাহ।